প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। আপনাকে স্বাগত। ধন্যবাদ। কুখ্যাত আলো আসবে কোট আনকোট, এর সদস্যরা আবার বেরিয়ে আসছে। কোট আনকোট শাহবাগী অনেকে মাঠে নেমেছে, তারা পুলিশের উপর চড়াও হচ্ছে, কিন্তু মিডিয়াগুলো বর্ণনা করছে অন্যভাবে। প্রশ্ন হলো, এই ভারতপন্থী ও ফেসিস্ট হাসিনাপন্থী এই যে দোসররা গর্ত থেকে বেরিয়ে আসার সাহস পাচ্ছে কোথায়? এটি রাজনৈতিক পরিবেশের কারণে সাহস পাচ্ছে, সরকারের নির্লিপ্ততার কারণে সাহস পাচ্ছে, এবং আমাদের যে সামাজিক প্রতিরোধ ফ্যাসিজমের বিরুদ্ধে তৈরি হওয়ার কথা ছিল সেটি দানা বেঁধে ওঠেনি বলে এই সাহসটি পাচ্ছে। প্রথমত রাজনৈতিক পরিবেশের কথা বলি। যখন 5ই অগাস্টের পরে আপনি দেখবেন যে সব দলের ভেতরে এক ধরনের মতবিরোধ তৈরি হয়েছে এবং একে অন্যকে দোষারোপ করছে, অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে কে মাস্টার মাইন্ড, কে কোন সহযোগী ছিল সেটি নিয়ে কথা হচ্ছে, তখন এরা তককে তককে ছিল যে কখন তাদেরকে সোশ্যাল মিডিয়াতে তারা সারফেসড হবেন, সামাজিক অনুষ্ঠানগুলোতে আসবেন এবং আক্রমণাত্মক ভাষা ব্যবহার করবেন। আমি এটিকে আপনার 3 ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে যে যারা সারফেসড হয়েছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাচ্ছেন, কারণ তারা কেউ কেউ পালিয়ে গেছিলেন। আরেকটি হচ্ছে যে তারা আপনার সমসাময়িক বিষয় নিয়ে সমালোচনা শুরু করেছেন, অ্যাজ ইফ জুলাই অগাস্টে বাংলাদেশে কিছু ঘটে নাই এবং সমসাময়িক বিষয়টাই হচ্ছে মূল উপজীব্য। তৃতীয় যে গ্রুপটা, যেটি ভয়ঙ্কর, সেটি হচ্ছে আক্রমণ করছে এই সরকারকে, এই গণ অভ্যুত্থানকে, এবং এই যে আমরা যারা ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছিলাম সেই ফ্যাসিজমকে নিয়ে তারা প্রশ্ন তুলছে, আদৌ সেটি ফ্যাসিজম ছিল কিনা, ষড়যন্ত্র হয়েছিল কিনা। আপনি যদি সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে দেখেন, সেই যে আলো আসবে এই কুখ্যাত গ্রুপটা, দেখুন ওই গ্রুপটাতে যে ভাষা ব্যবহার করা হয়েছে, যেই টেক্সট চালাচালি হয়েছে, যে ধরনের উস্কানিমূলক মন্তব্য হয়েছে, উগ্র মতবাদ শেয়ার করা হয়েছে, সেইটাই কিন্তু ফ্যাসিজমের চেহারাটা। হাসিনা এক রকমের ফ্যাসিজম তৈরি করেছিলেন, আবার শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকরা কতভাবে যে ফ্যাসিজমকে প্রলম্বিত করেছিলেন সেটি আলো আসবেই গ্রুপ কিন্তু একটা প্রকাশ্য উদাহরণ। এবং তারা ছাত্রদের গায়ে গরম পানি ঢেলে দেওয়ার কথা বলেছিলেন, ঠিক যেমনটি শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে বলছেন যে আপনার প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে, সেটি কিন্তু 17ই জুলাই থেকে। কাজেই আমার মনে হয় যে এই সরকার অনেকটা ভদ্রলোকের সরকার, তারা কঠোর হয়নি, তারা ফ্যাসিজম এবং অপরাধীদেরকে ওইভাবে ধরেনি, এবং দেখা গেছে যে বিচার প্রক্রিয়া এখনও শুরু হয়নি, ফলে তারা মৌকা পেয়ে গেছেন তাদেরকে রিসারফেসড করার ক্ষেত্রে আমাদের সোসাইটিতে। আর যেটা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, পুলিশ কিন্তু ইদানিং কোনো লাঠি চার্জ করছে না, যেটা আমরা ইউরোপ আমেরিকাতে দেখি। তারা নর্মালি বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটাকে আবার কেউ পুলিশের দুর্বলতা মনে করছে, যার কারণে পুলিশের উপর তারা অ্যাটাক করছে, যেটা আমরা দেখলাম। বিশেষ করে সেদিন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে যে ঘটনা ঘটেছে, আমি বলবো সাংবাদিক বন্ধুদেরকে, মিডিয়াকে আরও গভীরভাবে দেখতে। দেখুন, পুলিশ নৈতিকভাবে অনেক নিচু মানের অবস্থায় রয়েছেন, তাদের মানসিক অবস্থা ঠিক নেই, কেননা পুলিশ গত 15 বছর অপরাধীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। এখন আমরা যারা আন্দোলন করছি, সেটি ধর্ষণ বিরোধী হোক, সেটি বিনা বিচারে হত্যা হোক, আন্দোলনের অধিকার যে কারোরই রয়েছে, কিন্তু আপনি কি উস্কানিমূলক আন্দোলন করতে পারেন? আপনি কি চিফ অ্যাডভাইজারের বাসার সামনে গিয়ে তার পুলিশের ব্যারিকেড ভাঙার জন্য তাকে আক্রমণ করতে পারেন? আমরা কিন্তু অনেক ফুটেজে দেখেছি সেরকম লক্ষণ দেখা গেছে। কি করে ঘটনাটি ঘটলো? কেন পুলিশ কর্মকর্তার গায়ে কাপড় নেই? কেন তাকে দৌড়াতে হচ্ছে? এটি আমাদের মনে হয়েছে যে আপনি যে শাহবাগ আন্দোলনের কথা বলছিলেন, দেখুন আমি একটু পরে আপনাকে আরেকটু বিস্তারিত বলবো। এই ট্যাগিং থেকে আমাদের বেরোতে হবে, শাপলা, শাহবাগ, এই ট্যাগিং থেকে বেরোতে হবে। কেন? আমি প্রেক্ষাপটটি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। ওই দিন ঘটনাতে মনে হয়েছে যে যারা দোসর আওয়ামী লীগের, যারা ফ্যাসিজমের অংশ এবং তার সুবিধাভোগী, তারা মাঠে নেমেছে, তারা পুলিশকে আক্রমণ করছে এবং তারা সিচুয়েশন তৈরি করতে চাচ্ছে এবং কোথাও বসে যেতে চাচ্ছে, সেটি শাহবাগ হোক, সেটি অন্য কোথাও হোক। তো এক অর্থে তারা বিভিন্ন রাষ্ট্রদূতদের বাসায় হাজির হয়েছেন, কেননা আপনি জানেন পশ্চিমা বিশ্বে আপনার অধিকার নিশ্চিত করার ব্যাপারে কথা বলবেন, কিন্তু তারা অনেকেই বোঝেন না তাদের অপরাধমূলক কর্মকাণ্ডটি কী। কাজেই তারা খালি চোখে দেখছেন যে এই ব্যক্তিটিকে তো আমি দাওয়াত দিতে পারি, কিন্তু আপনি পারেন না। আপনি ইউরোপে পারেন না, আপনি জার্মানিতে পারেন না, আপনি বাংলাদেশেও পারেন না।
আর দ্বিতীয় যেটি হচ্ছে যে আমার মনে হচ্ছে যে এই গ্রুপগুলো অনেক অর্গানাইজড, তারা চেষ্টা করছে যে বিষোদ্গার করতে, আর সরকার প্রধান থেকে শুরু করে সরকারের উপদেষ্টাদের এবং তাদের কর্মকাণ্ডকে সাংঘাতিকভাবে তুচ্ছতাচ্ছিল্য করছে, প্রোপাগান্ডা করছে, মিথ্যাচার করছে এবং মানুষকে ভিন্ন পথে, ভুল পথে প্রবাহিত করার চেষ্টা করছে। এটি খুব সতর্কতার সাথে দেখতে হবে, কেননা আপনি আইন শৃঙ্খলা ভেঙে পড়ুক, আমি এমনকি মনে করি এরা কেউ কেউ নাশকতার সাথে যুক্ত, যে সামাজিক অপরাধগুলো হচ্ছে, এই যে ধর্ষণ থেকে শুরু করে শিশু নির্যাতন, নারীর উপরে আক্রমণ, এর কোনো কিছুই কিন্তু আমি সন্দেহের বাইরে রাখতে চাই না। কেননা আমি চাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো নজর দিক, আমরা সামাজিকভাবে খেয়াল করি, কেননা কোনো একভাবে আরেকবার সমাজে কোনো একটা আন্দোলন দানা বাঁধানো যায় কিনা, অস্থিরতা তৈরি করা যায় কিনা, এটি ভারত এবং পতিত সরকার এবং তার সহযোগীদের মূল অবজেক্টিভ কিন্তু এখন। ট্যাগের রাজনীতি আমাদের অনেক পুরনো, এখন আবার নতুন একটা ট্যাগ চলে আসছে, শাহবাগী ট্যাগ। এই শাহবাগে যারা ছিলেন এক সময়, যারা এই শাহবাগের আন্দোলনের সাথে জড়িত ছিলেন, এদের অনেকেই কিন্তু একটা সময় এসে সরে গেছে। তারা পরে বুঝতে পেরেছেন যে এটা অন্যরকম বিষয় ছিল। বিশেষ করে গত সপ্তাহখানেক ধরে খুব তুঙ্গে উঠেছে শাহবাগী ট্যাগ বা শাপলা চত্বর ইত্যাদি বিষয়। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম উনি বুধবার রাতে একটি বড় ধরনের স্ট্যাটাস দিয়েছেন। উনি বলেছেন যে রাজনৈতিক প্রতিষ্ঠা থেকে হরে ধরে সবাইকে শাহবাগী বলা যাবে না। আপনি নিশ্চয়ই তার এই দীর্ঘ স্ট্যাটাসটি পড়েছেন, আপনি কি বলবেন? আমি পড়েছি এবং আমি মাহফুজের স্ট্যাটাসের সমর্থন করি, এবং আমার মনে হয় মাহফুজ তার অবস্থান থেকে যেটি লিখেছেন, বলেছেন, এটি ভালো হয়েছে, জিনিসটি পরিষ্কার হওয়া দরকার। দেখুন, যুদ্ধ অপরাধীদের বিচার বা যুদ্ধ অপরাধের বিচার বা মানবতা বিরোধী অপরাধের বিচার চাওয়া একজন নাগরিকের প্রধানতম কর্তব্য। আমি নিজে 1992 সালে এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এবং তখন সরকার আমাদের বিপক্ষে ছিল এবং সরকার আমাদেরকে চায়নি নাগরিকরা এই আন্দোলনটি করি। শাহবাগে প্রথম যে ঘটনাটি ঘটল সেটি কিন্তু স্বতঃস্ফূর্তই ছিল, যেটা আপনি বিচারের রায়কে আপনার কাছে মনে হয়েছে যে এনাফ হয়নি, কিন্তু পরবর্তীতে আমরা শাহবাগে যেটি হতে দেখলাম সেটি হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর্ড, বিরানি স্পন্সর্ড, অর্থ স্পন্সর্ড একটি মেকি আন্দোলন, এবং যেই আন্দোলনের ভেতর দিয়ে আমরা সরকারকে দেখলাম তার ফ্যাসিজম কায়েমের একটা ব্লুপ্রিন্ট বা রূপরেখা তৈরি করে ফেলল। ভিত্তিপ্রস্তরটা স্থাপন হয়েছে তখন হয়েছে, এবং ওইটাকে আমি বলে থাকি যে আপনি পরবর্তী 10 বছর, 14 সাল বা 13 সাল থেকে পরবর্তী 10 বছর সরকার সুবিধাজনক জায়গায় চলে গেল শাহবাগ আন্দোলনের কারণে। এই আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল তারা অনেকেই টের পেয়ে গেছেন যে এই আন্দোলনটি স্বতঃস্ফূর্ত আন্দোলন না, তখন তারা বেরিয়ে গেছেন। কেউ কেউ লেগে আছেন, কেউ কেউ এই আন্দোলনের কে তাদের ব্যবসা মনে করে এবং তারপরে আরও প্রলম্বিত করার চেষ্টা করেছেন। যুদ্ধ অপরাধের বিচারের জায়গা থেকে তারা ধর্ম নিয়ে প্রশ্ন করেছেন, নারী স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেছেন, ইত্যাদি ইত্যাদি করেছেন। কাজে আমরা বলবো যে শাহবাগের ট্যাগ আমরা যেন হরহামেশা যত্রতত্র ব্যবহার না করি, কেননা ওখানে অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে, কেউ কেউ আমরা অনেকেই যুক্ত হয়েছিলাম। আমরা যখন টের পেয়েছি যে এর ভেতরে একটি গুরু উদ্দেশ্য রয়েছে তখন কিন্তু সেখান থেকে অনেকে বেরিয়ে গেছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ভারতের খুব নামকরা যে দৈনিক পত্রিকা ইন্ডিয়া টাইমস, এরা কিন্তু একটা নিউজই করে দিয়েছিল শেষ পর্যন্ত যে এটা টোটালটাই দিল্লির তৈরি, লিড নিউজ করেছিল। এবং এটি আমাদের বুঝতে বাকি ছিল না যে এটি ইন্ডিয়ান ইনভলভমেন্টে হয়েছে, তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে হয়েছে, সরকার তাকে সাংঘাতিকভাবে পৃষ্ঠপোষকতা করেছেন এবং কোনো কোনো আইকন সরকারের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে। এবং আমরা কিন্তু একসময় শাহবাগে 6 জনের মিছিল হতে দেখেছি, মানে যেটি লক্ষ মানুষের উপস্থিতি ছিল সেটি 10 জনে এসে সীমাবদ্ধ হয়েছিল, তার মধ্যে আবার 3টি গ্রুপ হয়েছিল ভাগবাটোয়ারার জন্য। কাজে একটি স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন কি করে ন্যাক্কারজনক একটি দলীয় কর্মসূচিতে পরিণত হতে পারে, শাহবাগ আমাদের কাছে সেই উদাহরণ। এখন তার পাল্টা যখন আমরা শাপলাতে এই যে 13 দফা দাবিতে এই যে আপনার ব্লগার নাস্তিকদের ব্যাপারে কথা বলতে গিয়ে আমরা আলেম ওলামাদেরকে সমবেত হতে দেখলাম, সেটিও তখন আরেকটি বিকল্প বা ভিন্ন মুভমেন্ট তৈরি হলো। আমরা যেটি বলতে চাই যে দেখুন, ফ্যাসিজমের বিদায় চেয়েছে বাংলাদেশের সবাই, এখানে কোনো গ্রুপিং নাই, এখানে কোনো আমাদের একে অন্যের প্রতি বিরোধ নাই। আমরা 13 সাল 14 সাল থেকে যদি 24 সালে চলে আসি, জুলাই অগাস্টে চলে আসি, আমি নিশ্চিতভাবে জানি শাহবাগ আন্দোলনের সাথে বুঝে না বুঝে ছিল এমন অনেকেই এই আন্দোলনের সাথে ছিল। শাপলা চত্বরে ছিল বুঝে না বুঝে,
তারাও এই আন্দোলনের সাথে ছিল। এখন আমাদের দ্বন্দ্বটি হচ্ছে ফ্যাসিজমের বিরুদ্ধে আপনি ছিলেন কিনা এবং আজও সেই চেতনা আপনি ধারণ করেন কিনা, আগামীতে সেটি করবেন কিনা। দেখুন, অতীতে অনেক জনপ্রিয় আন্দোলন আগামীতে প্রশ্নের মুখে পড়ে, ভবিষ্যতে তাকে অত্যন্ত প্রশ্নের মুখে পড়তে হয়। শাহবাগ আন্দোলন কিন্তু প্রশ্নের মুখে পড়েছে এবং সেটি আমাদের অনেক দিন মনে রাখতে হবে, কেননা তার ধরন, তার অর্থায়ন, তার নেতৃত্ব গঠন প্রক্রিয়া ইত্যাদি ইত্যাদি। কাজেই আমরা বলবো যে এখন আমরা বিভেদের দিকে না যাই, কিন্তু আপনি যদি দেখেন যে পুলিশের উপরে আক্রমণ হচ্ছে, সেখানে শাহবাগের আন্দোলনের পোস্টার চাইল্ডরা চলে আসছে, তারা আবার সোশ্যাল মিডিয়াতে একে অন্যকে সাধুবাদ জানাচ্ছে, কেউ বলছে একজনকে দেখেই ভয় পেয়ে গেলেন আরও বাকি আছে, সেটি আপনি অপরাধমূলক কর্মকাণ্ড হিসাবে ধরবেন। সেটির পেছনে দুরভিসন্ধি আছে। সেটি চাচ্ছে সেই যে শাহবাগ চেতনা যাদের দ্বারা পৃষ্ঠপোষকতা পেয়েছিল তাদেরকে বেনিফিট দিতে। এটিকে কিন্তু অপরাধ হিসাবে গণ্য করতে হবে। এটি কিন্তু ট্যাগিং না, এবং এটি কিন্তু সাদা চোখে বিদায় করে দেওয়ার সুযোগ নাই। কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অতীতে যারা বিভিন্ন ফান্ড নিয়ে আন্দোলন করেছিল এবং বাংলাদেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছিল, তারা কি নতুন করে আবার একতাবদ্ধ হচ্ছে কিনা, তারা কি সোশ্যাল মিডিয়াতে আসছে কিনা, এবং তারা কি আপনার রাস্তায় রাজপথে আন্দোলনের লেবাসে আবার দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে কিনা। আমি আপনাকে বলি, শাহবাগ আন্দোলনে ছিল এমন অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি অত্যন্ত অদায়িত্বশীল, আক্রমণমূলক এবং আপনার দুষ্কৃতকারীদের আচরণের মতো কাজ করতে দেখছি। কাজেই তাদেরকে আপনার খালি চোখে মেনে নেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। তাদের সাথে মাঠে যারা নেমেছেন তাদের যোগাযোগ আছে, যারা দূতাবাসগুলোতে যাচ্ছেন তাদের যোগাযোগ আছে। এটি একটি চক্র। এই চক্র যেন কোনো কারণে সমসাময়িক কোনো বিষয় নিয়ে রাজপথে নামতে না পারেন, অস্থিতিশীলতা তৈরি করতে না পারেন। আমি বলবো নাগরিকদের সচেতন থাকতে হবে, অভ্যুত্থানকারীদের সচেতন থাকতে হবে, যারা ফ্যাসিজমের বিদায় করেছে তাদেরকে নজর রাখতে হবে। কেন বলি, আইনশৃঙ্খলা বাহিনী বা সরকার এগুলো ইদানিং আর বলতে ভালো লাগে না, মনে হয় যে সেই পুরনো বয়ানের দিকে আমরা যাচ্ছি। আর আইনশৃঙ্খলা বাহিনী আপনার নৈতিকভাবে ওই জায়গায় নেই, এবং তার অনেক সময় কর্মক্ষমতা কমে গেছে এবং সরকারকে সাহায্যও করছে না। কেননা তার ভেতরেও দোসররা রয়েছেন, প্রশাসনে রয়েছেন, সামরিক বাহিনীতে, আইনশৃঙ্খলা বাহিনীতে। এখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যেই চেতনা, সেটি সাধারণ মানুষের ভেতরে প্রথিত। আমাদেরকে সেই জায়গা থেকে এটিকে নজর রাখতে হবে এবং আন্দোলনটিকে এগিয়ে নিতে হবে। আপনি বলছিলেন যে আমরা লক্ষ্য করব যারা এই আন্দোলনগুলো করছে তারা জুলাই অগাস্টের আকাঙ্ক্ষাকে ধারণ করে কিনা। আমরা দেখছি যে তাদের কোনো বক্তৃতায়, বিবৃতিতে সেই প্রসঙ্গে একটি শব্দও নেই। এত বড় যে ঘটনা ঘটে গেছে মনে হয় তারা জানেই না। আমি দেখেছি জুলাইয়ের সময় তারা কী রোলে ছিলেন। তারা মনে করেন যে ওটি একটি ষড়যন্ত্র ছিল শেখ হাসিনাকে বিদায় করে দেওয়ার। এই যদি তার অবস্থান হয়, তার নৈতিক কোনো সুযোগ নাই আমাদের বর্তমান কোনো সময় নিয়ে আন্দোলন করার। এটি একটি পরিষ্কার। দেখুন, এটি নিয়ে ভুল বোঝাবুঝির সুযোগ নাই। আমরা কিন্তু নাগরিক অধিকারের পক্ষে। আপনি আমার চরম ভিন্ন মতের মানুষও হতে পারবেন, কিন্তু সুযোগ বুঝে বুঝে হলে হবে না। আপনাকে জুলাই অগাস্টের অবস্থান পরিষ্কার করতে হবে, আপনাকে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান অথবা বিপক্ষে অবস্থান পরিষ্কার করতে হবে। আমি মনে করি সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী, ব্যবসায়ী, প্রশাসনের কর্মকর্তা, পুলিশের লোক, সামরিক বাহিনী, তারা ফ্যাসিজমকে এই মাটিতে প্রথিত করেছে, ফ্যাসিজম কায়েমে সাহায্য করেছে, ফ্যাসিজমের বেনিফিট নিয়েছে এবং ফ্যাসিজম ফিরিয়ে আনতে চাচ্ছে তাদের কেউ কেউ। কাজেই এই অংশটিকে আপনি আইডেন্টিফাই করবেন এবং এটি নিয়ে কোনো আপোষের সুযোগ নেই। এখানে তিনি শাহবাগী নাকি তিনি শাপলা, নাকি তিনি শিল্পী, নাকি তিনি কোনো কথা সাহিত্যিকের স্ত্রী, নাকি তিনি নায়িকা, নাকি তিনি গায়িকা, এটি আমাদের দ্বিতীয় পরিচয়। প্রথম পরিচয় হচ্ছে আপনার অবস্থান কী ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, অথবা গণহত্যাতে আপনি বিচার চান কিনা, অথবা 30,000 ছেলে মেয়ে যে অঙ্গহানি হয়েছে, আহত হয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তার আপনি বিচার চান কিনা। যদি আপনি ওইগুলোর বিচার না চান, আজকের একটি দুর্ঘটনা, রাস্তায় একজন নারীর উপরে আক্রমণ কিংবা পুরুষের উপরে আক্রমণ, এরকম প্রচুর উন্মাদকে, প্রচুর মানসিক ভারসাম্যহীন মানুষকে আমরা সমাজে দেখতে পাচ্ছি। আগেও তারা ছিল, কিন্তু তারা হয়তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততার সুযোগে অনেকটা মাথাচাড়া দিয়ে উঠেছে।
এটিকে উপজীব্য করে আপনি নিজের পুনর্বাসন করতে পারবেন না, এবং আপনার সেই পুরনো ইডিওলজি যে ফ্যাসিজমের পুনর্বাসন, সেটিও করার কোনো সুযোগ নেই। এটি আমাদের দিনের আলোর মতো ভাগ করে নিতে হবে। আমরা যেন কেউ ভুল না বুঝি, এদেরকে যেন কেউ মনে না করি উনি অধিকার আদায়ের কর্মী। যদি উনি অধিকার আদায়ের কর্মী হয়, তাহলে জুলাই আগস্টে তার ভূমিকা কী ছিল, ফ্যাসিজমের বিরুদ্ধে তার ভূমিকা কী ছিল? অধিকার বোধ কি তখন সংযত ছিল, নাকি অপ্রকাশিত ছিল, নাকি ভুলভাবে প্রকাশিত ছিল? এই জায়গাগুলো পরিষ্কার হতে হবে। যেটি আশঙ্কার জায়গা সেটি হচ্ছে এরা সংঘবদ্ধ, এরা একে অন্যকে চেনে, এদের হাতে অর্থ রয়েছে, তারা ওয়েল নেটওয়ার্ক, অ্যান্ড তারা কোনো একটা সুযোগে আমাদের সামাজিক জীবন অস্থির করার চেষ্টা করছে। আপনারা বলছিলেন যে এই গ্রুপটা সবসময় শুরু থেকেই বলছে যে একটা চক্রান্তের মাধ্যমে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু তারা আরেকটা এক বিষয় কিন্তু একদম চেপে যায়, সেটা হলো এই যে অর্থনৈতিক লুটপাট, এই বিষয়ে কিচ্ছু বলছে না। তারা প্রথম কথা আমাদের প্রাণহানি নিয়ে কিছু বলছে না, গণহত্যা নিয়ে বলছে না। দ্বিতীয় কথা, তারা অপশাসন নিয়েও কিছু বলছে না। এই যে 3000 মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, বিনা বিচারে হত্যা হয়েছে, আমি গুম কমিশনের একজন সদস্যের ফেসবুক স্ট্যাটাসে দেখলাম একজন কিশোরের কথা অনেকে বলেছেন যে গুম হওয়ার কারণে মানসিক ভারসাম্য হারিয়েছেন, এখন তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যে মানুষের গল্পগুলো, আপনি যদি 71-এর চিঠি দেখেন, রণাঙ্গন থেকে পরিবারের কাছে লেখা, কিংবা রণাঙ্গনের এক রণাঙ্গন থেকে আরেক রণাঙ্গনে লেখা, জুলাই আগস্ট কি তার চেয়ে কোনো কম? আপনাকে জুলাই আগস্টের রণাঙ্গনগুলো চিহ্নিত করতে হবে। যাত্রাবাড়ি, বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর, আপনাকে বসিলা, আপনাকে চিন্তা করতে হবে। এদেরকে আমাদের এই বীরের মর্যাদা দিতে হবে, এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা দিতে হবে। যারা লড়াকু হয়ে এখনও বেঁচে আছেন তাদেরকে যোদ্ধা হিসাবে আপনাকে স্বীকার করতে হবে। এই জায়গাগুলোতে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই, এখানে কোনো তর্ক বিতর্কের সুযোগ নেই। এখন আমরা যদি দেখি যে এই যে অর্থনৈতিক লুটপাটটি হয়েছে, আপনি নিশ্চিতভাবে মনে করেন একটা অকার্যকর দেশের দায়িত্ব নিয়েছেন প্রফেসর ইউনূস এবং তার সরকার। অর্থনৈতিক লুটপাটের কারণে, সামাজিক অস্থিরতার কারণে দেশের সবগুলো প্রশাসন, সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান চুরমার করে দেওয়ার কারণে, এবং সরকার চলে যাদের হাত দিয়ে সেগুলোকে সব দলীয়করণ করার কারণে আমি কিন্তু সাধুবাদ জানাবো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এই যে 7 মাস ধরে আমাদের দেশটি উনি চালাচ্ছেন, আমরা যে ঘুমাতে পারছি, এবং অর্থনীতি যে একটি গতি পেয়েছে, এবং এই রমজানে আমরা যখন কথা বলছি তখনও দ্রব্যমূল্যের কিন্তু কোনো সীমাহীন মূল্য অনেক দিন পরে একটা রেকর্ড, 10 বছরেও নাকি এরকম ঘটনা ঘটে না। আমি বরং এখন চিন্তিত উৎপাদক বেঁচে থাকার মতো পয়সা পাচ্ছে কিনা, সেই কৃষক তার খরচটা উঠাতে পারছে কিনা, এটিতেও নজর দিতে হবে। তার মানে হচ্ছে এত বিপদে ফেলে যাওয়া একটি দেশকে উনি যেভাবে হাল ধরেছেন, আমরা তার পাশে থাকতে চাই। সমালোচনা অবশ্যই করব, কিন্তু সেটি ইতিবাচক সমালোচনা হতে হবে। কিন্তু অনেককে আমি দেখতে পাচ্ছি মতলববাজি সমালোচনা শুরু করেছেন, তাদের মাথায় অন্য কোনো প্ল্যান আছে। তারা, আপনি জানেন টাইমস অফ ইন্ডিয়া একটা রিপোর্ট করেছে যে আওয়ামী লীগের একজন নেতা তাদের বলেছেন শেখ হাসিনা দেশে ফেরত আসবেন, ছাত্ররা ভুল করেছেন বলে স্বীকার করেছেন। আমার ধারণা এগুলো প্রোপাগান্ডার অংশ। ওই যে আপনি ভারতের কথা বলছিলেন, যারা 13 সালে 14 সালে অ্যাক্টিভ ছিল, হাসিনা শাসনের পুরো সময় জুড়ে অ্যাক্টিভ ছিল, বাংলাদেশকে অকার্যকর গণতন্ত্রহীন রাষ্ট্র করার জন্য অ্যাক্টিভ ছিল, তারা এখনও অ্যাক্টিভ। কাজেই আমাদেরকে খুব খেয়াল করতে হবে যে আমাদের অর্থনৈতিক দুঃশাসন নিয়ে কারা কথা বলেননি, আমাদের গণহত্যা নিয়ে কারা কথা বলেননি, তারা যেন অধিকার বোধ নিয়ে হঠাৎ করে নাটক করার জন্য, ষড়যন্ত্র করার জন্য রাস্তায় নামতে না পারেন। সেটি শুধু পুলিশের কাজ না। আমি কিন্তু পুলিশি রাষ্ট্রের পক্ষে না, আমি বরং গণতান্ত্রিক চেতনার পক্ষে। আমি আমাদের প্রত্যেকের গণতান্ত্রিক মূল্যবোধ এবং আমাদের বোধের পক্ষে। আমরা এই লোকগুলোকে চিনি, তারা নায়িকা, গায়িকা, শিল্পী, আপনার সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, আমরা এদের নাম জানি, এদের প্রতিষ্ঠানের নাম জানি, এদের ইতিহাস জানি, এবং এদের মতলবটিও ধরতে পারছি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। আশরাফ কায়সার, আপনি এই যে নানান ধরনের মুভমেন্ট হচ্ছে, এর পেছনের কথাগুলো আপনি এখানে পরিষ্কার করার চেষ্টা করেছেন, কিন্তু এই ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোকে এগুলো এদেরকে কি চেনে না? তাদের মুখ একবার বন্ধ, তারা কোনো কথাই বলছে না। আমি আরেকটু যোগ করে দিই, সেটি হলো আমরা এই টক শোতে বারবার যে কথাটা বলার চেষ্টা করছি, সেটি হলো আপনি লক্ষ্য করে দেখবেন যে দিল্লি এবং আওয়ামী লীগ এবং এই ধরনের আন্দোলনকারীরা সবাই দুজনকে আক্রমণ করছে, দুটো গ্রুপকে। এটা হলো প্রফেসর ইউনূসের সরকার এবং এই ছাত্রদেরকে। তারা কিন্তু বিএনপি এবং জামাতের ব্যাপারে একদম নীরব। আওয়ামী লীগ আমলে বিএনপি বিষয়ক মন্ত্রী ছিলেন দুজন, হাসানুল হক ইনু আর হাসান মাহমুদ। এবং 5ই আগস্টের পরপরই হাসান মাহমুদ স্ট্যাটাস দিয়েছিলেন যে বিএনপির সাথে মিলে তারা যৌথ আন্দোলন করতে চান। তাদের একটা সুচারু পরিকল্পনা হচ্ছে বিএনপি জামাতকে আক্রমণ না করে একটা জোটবদ্ধতা তৈরি করা যায় কিনা প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে এবং ছাত্রদের বিরুদ্ধে। তাদের কাছে অসহ্যের নাম হচ্ছে ছাত্ররা, যাদেরকে তারা কিশোর গ্যাং বলেন, অনেক কিছু বলেছেন। আর প্রফেসর ইউনূসকে তারা ট্যাগিং করতে চাচ্ছেন যে উনি অন্য কোনো তাবেদার সরকার, যেরকম কাবুলে আপনার অন্যান্য সরকাররা ছিল। এই উদ্দেশ্যটি খুব পরিষ্কার এবং তারা বিএনপি বিষয়ে গত 7 মাসে একটি কথাও বলেননি, জামাত বিষয়েও বলেননি। যেই জামাত এবং বিএনপির নাম না বললে তাদের ঘুম হতো না, ভাত হজম হতো না, তাদের এখন খুবই আরাম হয় এটি না বললে। এটি তারা অস্থিতিশীলতা তৈরি করতে চায়। তারা যেই সুচারুভাবে রাজপথে নামতে চায় তখন যেন এই দলগুলো তাদের পাশে থাকে এবং তারা গণতন্ত্রহীনতার বা ধারাবাহিক গণতন্ত্রহীনতার এরকম একটি স্বপ্ন তারা দেখে, যাতে করে আন্দোলন করে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের ক্রেডিটও নিতে পারেন। এখন প্রথম কথা বলি যে স্টুডেন্টদের ব্যাপারে তাদের যে সমালোচনা, এটি অত্যন্ত অগ্রহণযোগ্য এবং আপনি প্রায়শই খেয়াল করবেন আমি শেষ পর্যন্ত স্টুডেন্টদের দাবি এবং তাদের রাজনৈতিক অবস্থানের পক্ষের মানুষ। কেন বলে রাখি, 2000 যে নিহত হয়েছেন, 30,000 যে আহত হয়েছেন, তাদের দায় কারা নিচ্ছেন? আমি মানিক মিয়া এভিনিউতে ওই দিন জনসভায় গিয়েছিলাম। তাদের দায় এই স্টুডেন্টদেরকেই নিতে হচ্ছে, তাদের রাজনৈতিক দলকেই নিতে হচ্ছে। তাদের কিন্তু আগামী 40 বছর 50 বছর পর্যন্ত আপনাকে টানতে হবে এবং তাদের চিকিৎসা করতে হবে, তাদের পুনর্বাসন করতে হবে, কর্মসংস্থান করতে হবে এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তাদের রাজনৈতিক যে আশা আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করতে হবে। আমি ছাত্রদের পার্টি, জাতীয় নাগরিক পার্টি ছাড়া অন্য কোনো পার্টিকে এই জায়গায় ডেডিকেটেড দেখছি না। আমি নাহিদের দিকে সেদিন তাকিয়ে ভাবছিলাম যে এই অল্প বয়সী ছেলেটির হাতে কিন্তু ঘাড়েই কিন্তু এদের দায়িত্ব রয়েছে। তার জন্য তার যা করতে হয়, প্রশাসনের সাথে সমঝোতা করা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তৈরি করা, ক্ষমতার অংশীদার হওয়া, সব কিছুতে আমি সমর্থন করি। এই ছাত্রদের ওই ক্ষমতার সাথে থাকতে হবে। বাংলাদেশে আপনি শাসনতন্ত্রের সাথে না থাকলে আপনার এক্সিকিউটিভ পাওয়ার থাকে না। এবার বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে কেন তারা সমালোচনা করছেন। দেখুন, তাদের যে আরাম আয়েশ, তাদের যে ফ্যাসিজম, তাদের যে জবাবদিহিহীনতা, তাদের লুটপাট, আপনি নেটফ্লিক্সের 50টি সিরিয়াল করলেও এই গল্প আপনি শেষ করতে পারবেন না। এবং আমি যখন বিদেশ থেকে আসা কোনো সাংবাদিককে আমার সাথে সাক্ষাৎ করে আমি তাদেরকে বলি যে এই রূপ কাহিনী, এই রূপ কথা যেন তারা একটি ইভেন্ট না ভেবে পৃথিবীকে জানাতে পারে কি করে তারা গুম খুন করতেন, কি করে আয়নাঘরে নির্যাতন করতেন, কি করে 9টি ব্যাংক একদিনে লুট করার সিদ্ধান্ত নিলেন, কি করে আপনার বিরোধী মতকে দমন করার চেষ্টা করলেন, কি করে ভিন্ন মতের মানুষকে টেলিভিশন অনুষ্ঠানে নিয়ে পরিকল্পনার ফাঁদে ফেলে তাকে গ্রেফতার করলেন। এই গল্পগুলো না জানলে পৃথিবী কিন্তু বুঝতে পারবে না কেন শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো। কাজেই এই যে আলো আসবেই গ্রুপের যে ষড়যন্ত্র তত্ত্ব, তার পেছনে ফ্যাক্ট হচ্ছে তার উল্টোটা। ফ্যাক্ট হচ্ছে যে উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তার অপশাসনের অংশ হিসাবে এই জায়গাটিতে। কাজেই আমাদেরকে খেয়াল করতে হবে যে এরা আমাদের রাষ্ট্রের শত্রু। দেখুন, আমি প্রায় বিভিন্ন মানুষকে বলি এরা দেশের শত্রু। কেননা আপনি যদি সাংবাদিকতার মুখোশ পরে অপরাধের সাথে যুক্ত থাকেন, আপনি কি তখন আর সাংবাদিক? মোটেই না। আমরা যেন ভুল না বুঝি কারো পেশা, তিনি চিকিৎসক কিনা, তিনি ব্যবসায়ী কিনা,
এটা তার পরিচয় না, তার পরিচয় তার কর্মকাণ্ড। তিনি 15 বছর কি ভূমিকায় ছিলেন? তিনি কি ফ্যাসিজম প্রলম্বিত করেছিলেন? তিনি কি জবাবদিহিতার অংশীদার হয়েছিলেন? তার কিন্তু, আবারও বলি, ঠিক যেরকম আজকের দাবি নিয়ে রাস্তায় নামার অধিকার তার নেই, সেরকম এই সরকারকে সমালোচনা করার অধিকার তার নেই। তাকে আগে ওই খতিয়ান পূরণ করে আসতে হবে, যাতে করে সরকারটি সমালোচনা করতে পারে। দেখুন, স্টুডেন্টদের সমালোচনা করা যাবে না, আমি একবারও বলছি না। তাদের রাজনৈতিক দলকে সমালোচনা করা যাবে না, আমি একবারও বলছি না। যেমন আমি মনে করি যে মাহফুজ এবং আসিফের সরকার থেকে বেরিয়ে যাওয়া উচিত, কেননা ভবিষ্যতে এটি নিয়ে প্রশ্ন উঠবে। তারা একই জোটের সঙ্গী, সরকারেও থাকলো, রাজনৈতিক দল করলো, এটি পরিষ্কার। এবং দেখেন, এই সমাজে কিন্তু অতি উৎসাহী মানুষ আছে। আপনাকে অফিস ভাড়া দিবে, বাস ভাড়া করে দিবে, আপনাকে চেয়ার জোগাড় করে দিবে। এই রাজনৈতিক দলের সাথে, জাতীয় নাগরিক পার্টির সাথে এগুলো মানায় না। তাতে করে তাদের যে বড় রাজনৈতিক স্বপ্নটি, সেটি বাধাগ্রস্ত হবে। কাজেই আমরা ছাত্রদের সমালোচনা করব না, তার রাজনৈতিক দলের করব না, এটি আমি কোনোদিন বলছি না। কিন্তু আপনি যখন দুরভিসন্ধিমূলকভাবে বলছেন, আপনি যখন তিলকে তাল করছেন, আপনি যখন একের সাথে অন্যকে যোগ করে অস্থিতিশীলতা বাড়াতে চাচ্ছেন, সেটিকে দমন করতে হবে এবং আমাদের সামাজিক ভাবে সোচ্চার হয়ে এটি করতে হবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর বক্তব্য যদি ওই তাদের বক্তব্যের সঙ্গে মিলে যায়, যেটা আমি বলছিলাম যে প্রফেসর ইউনূস সরকারকে সমালোচনা করা, ছাত্রদেরকে আক্রমণ করা, সেটাকে আপনি কিভাবে দেখবেন? এটি অত্যন্ত দুঃখজনক এবং বর্তমান বাস্তবতায় আমরা সেটি দেখতে পাচ্ছি। এটি সেই পুরনো থিওরি যে আপনার শত্রু আমার শত্রু, অথবা আপনি আর আমি বন্ধু। এখন দেখুন, এটা তো হতে পারে না, অ্যাবসলিউটলি হতে পারে না। এটি অদায়িত্বশীল রাজনীতি। যেই রাজনৈতিক দলগুলো, আমরা বিএনপি এবং জামাতকে যেভাবে দেখছি বা বড় দলগুলোকে, এটি অদায়িত্বশীল আমি রাজনীতি। এখানে আরেকটা যোগ করে দিই, সেটা হলো আপনি এই দুটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের আচরণে কি মনে হয় তারা গত 15 বছরে হেন নির্যাতন নিজেদের শিকার হয়নি? তারা নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এবং আমি কখনো কখনো তাদের গল্পটি তাদের চেয়ে ভালোভাবে গণমাধ্যমে বলেছি। কারণ কেউ যদি কবরস্থানে থাকেন 36 দিন পুলিশের ভয়ে, ছাত্রলীগের ভয়ে, যুবলীগের ভয়ে, সেই গল্প বিএনপি পৃথিবীকে এখনো বলতে পারেনি, বলতে চাচ্ছেও না। 28 অক্টোবর তারা কি জানে যে 3 লক্ষ মানুষ ঢাকায় এসেছিল? কেউ 7 দিন জার্নি করে, চিরামুড়ি নিয়ে, নৌকায় করে, কলার ভেলায় করে। দেশটি তখন এমন ছিল যে আপনি রাজনৈতিক সমাবেশ করতে পারতেন না, মত প্রকাশ করতে পারতেন না। আপনার বিরুদ্ধে হাজারো মামলা দিয়ে আপনাকে অস্থিতিশীল করে রাখা হয়েছিল, দেশ ছাড়া করেছিল, কেউ গাছের উপরে রাত্রি যাপন করেছেন। এই যে ব্যাপারগুলো পৃথিবীর কোন গণতান্ত্রিক শাসনে রয়েছে? কবরস্থানে রাত্রি যাপন, গাছের উপরে রাত্রি যাপন, নেতাকে না পেয়ে তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া, কন্যাদেরকে ধরে নিয়ে যাওয়া। এই আওয়ামী লীগ সেটি বাংলাদেশে করেছে। আমাদের যত ধরনের অপকর্ম আছে তার সবচেয়ে নির্মম উদাহরণগুলো আওয়ামী লীগ তৈরি করে গেছে। দেখুন, এখন আরও একটি নির্জলা সত্য আপনাকে বলি, আমি যত বড় দলই হই এবং আমি কিন্তু ফ্যাসিবাদের পতন ঘটাতে পারিনি। আমার 15 বছরের অত্যাচার নির্যাতন পরে, আমার বড় বড় সমাবেশ পরে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামার পরেও শেখ হাসিনাকে বিদায় করতে পারিনি। সেটি পেরেছে কিন্তু 24 থেকে 28 বছর বয়সী গুটি কয় ছেলে মেয়ে, তার সাথে বাংলাদেশ যুক্ত হয়েছে। কিন্তু এই কৃতিত্ব তাদের দিতে হবে, ঈর্ষান্বিত হলে লাভ হবে না। আরেকটা জিনিস হচ্ছে, আপনি এখন সরকারের সমালোচনা করছেন নির্বাচন ইস্যুতে, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুতে। এটি অত্যন্ত মায়োপিক। আপনাকে বিগার পিকচার দেখতে হবে। সেটি হচ্ছে, আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই কিনা, আমরা স্বৈরতন্ত্র মুক্ত বাংলাদেশ চাই কিনা, আমরা পরিবারতন্ত্র মুক্ত রাজনীতি চাই কিনা এবং কার্যকরী সংসদ চাই কিনা, দিন শেষে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই কিনা। এই জায়গাগুলোতে তাদের প্রশ্নের উত্তর কিন্তু আমি পাই না। তাদেরকে দেখতে পাই দাবি দেওয়া ভিত্তিক অবস্থানে। তারা এই বড় পিকচারের অংশ না। এই 5টি প্রশ্নেতে 4টিতেই তারা ফেল করছেন। তারা এগুলো চাচ্ছেন না। তারা কি চাচ্ছেন? যে ঠিক আছে, একটা খারাপ মানুষ বিদায় নিয়েছে, খারাপ শাসন বিদায় নিয়েছে, নির্বাচনটি দ্রুত করে আমরা ক্ষমতায় চলে যাই। আমি আপনাকে আরও একটি সত্য বলি, বিএনপি এবং জামাতকে মনে হচ্ছে তারা আওয়ামী লীগ হতে চাচ্ছে। আওয়ামী লীগ যা যা খারাপ কাজ করেছে, আজকে আপনি মাঠের চিত্রটি দেখুন। দেখুন, তারেক রহমানের আমি সাধুবাদ জানাই তার অনেক বক্তব্যের এবং অত্যন্ত ম্যাচিওর। কিন্তু সেটার রিফ্লেকশন যদি পার্টির হেডকোয়ার্টারে না হয়, সেটার রিফ্লেকশন যদি মাঠে ঘাটে না হয়, তাহলে ওই বক্তব্যটা তো শুধু একটি বক্তব্য হয়ে থাকলো। পার্টির চিফকে তো শুধু বক্তব্য দিলে হবে না। পার্টির চিফ প্রান্তিক মানুষের কাছে ওই বক্তব্যের সুফল পৌঁছে দিতে হবে। বিএনপির ভেতরে আমরা সেটি দেখতে পাচ্ছি না। জামাতি ইসলামীর মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি অত্যন্ত অগ্রহণযোগ্য, যে তাদের মনে হচ্ছে যে তারা ক্ষমতায় চলে এসছেন, আর কয়েকটি দিন শুধু বাকি।
তারা এক ধরনের অ্যালায়েন্স করছেন, তাদের এমন সব আচরণ করছেন বাংলাদেশের মানুষের কাছে সেটি গ্রহণযোগ্য না। দেখুন, ধর্মভিত্তিক রাজনীতি এক জিনিস, জামাত ইসলামী এক জিনিস। অনেক ধর্মপ্রাণ মানুষ আছে, তারা আমাদের সংস্কৃতিতে ধর্ম চায়, ধর্মের ছায়া দেখতে চায়। তারা জামাত ইসলামীকে মনে করেন না ধর্মভিত্তিক কোনো দল। জামাতের ৭১ সালের ইতিহাস, পরবর্তীতে ক্যাম্পাসগুলোতে রক কাটার ইতিহাস, এইগুলোকে জবাব দিয়ে রাজনীতিতে আপনার আরেকবার পুনর্বাসিত হতে হবে। এখন সময় বুঝে আপনি মাথাচাড়া দিয়েছেন, আপনি অনেক কথা বলছেন, চমকপ্রদ আচরণ করছেন, কোথাও কোথাও কিন্তু এদের সুযোগ ছিল, এদের দারুণ সুযোগ ছিল। দেখুন, আমার দুঃখটা হচ্ছে বাংলাদেশের একটা অপূর্ব সুযোগ তৈরি হয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো ফ্যাসিজম, যাদের ডিএনএতে ফ্যাসিজম প্রথিত, তাকে আপনি ক্ষমতা কেন্দ্র থেকে সরিয়ে দিতে পেরেছেন। এই সুযোগ যদি ব্যবহার করতে না পারে, রাষ্ট্রটির জন্য আমার অত্যন্ত করুণা হবে, মায়া হবে। এবং সেটি যদি সরকারের নির্লিপ্ততা, অথর্ব সরকার হওয়ার কারণে হয়, তাতে আরও খারাপ হলো। রাজনৈতিক দলগুলো যদি এই সুযোগটি কাজে লাগিয়ে তার দলের শুদ্ধিচার করতে না পারে, সংস্কার করতে না পারে, রাজনীতির নতুন পরিভাষা তৈরি করতে না পারে এবং জনগণের কাছে আরও বিশ্বাসযোগ্য, আরও প্রতিনিধিত্বশীল না হতে পারে, এই ক্ষতি তারা কিন্তু আগামীতে পূরণ করতে পারবে না। দেখুন, ক্ষমতায় যাওয়া, নির্বাচনে অংশ নেওয়া, সরকার গঠন করা, এটি কিন্তু চূড়ান্ত গন্তব্য না। চূড়ান্ত গন্তব্য হচ্ছে আপনি কি রাজনীতি সমৃদ্ধ জাতি হতে চান কিনা, আপনি কি চান কিনা যে আপনার বিপদের সময় মানুষ পাশে এসে দাঁড়াক, যে এই রাজনৈতিক দল, এই নেতা, এই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা সমর্থন করি। এটি যদি না হয়েছে, আগামী ২০ বছর ১৫ বছরের মধ্যে আপনি আরও দুর্ঘটনা দেখতে পাবেন এবং দেশটি সবসময় একটি রাজনৈতিক শ্রেণীর কারণে বিপদসংকুল অবস্থায় থাকবে। আমি এই পলিটিক্যাল ক্লাসকে অত্যন্ত দায়ী করি বাংলাদেশের গত ৫৪ বছরের সবগুলো বড় দুর্যোগের জন্য। দেখুন, প্রথমত বলি যে ১% রাজনীতি এবং ৯৯% ধান্দা হচ্ছে বাংলাদেশের রাজনীতি। কাজে আমাকে উল্টোটা করতে হবে, ওই অভিযাত্রায় আপনাকে সামিল হতে হবে। আমাদের রাজনীতি থেকে অরাজনৈতিক লোক, অরাজনৈতিক আচরণ এবং বিরাজনীতির সংস্কৃতি বের করে দিতে হবে। আপনি আমাদের বড় দলগুলোর ৯৯% রাজনীতির নামে তারা যেটি করেন সেটি হচ্ছে লুটতরাজ, সন্ত্রাস এবং অপরাজনীতি। এটির সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। রাজনীতি বলে যেই পরিশীলিত ভাষা এবং ব্যবহার এবং শুদ্ধাচার আপনার কায়েম করার কথা, প্রগতিশীল চিন্তা করার কথা, এর কোনো ছোঁয়া আমরা এদের মধ্যে দেখতে পাই না। আমাদের দুর্ভাগ্য, এদেরকে মেনে নিতে হয়, এ ভোটের বাক্সে তাদের প্রতীক দেখে ভোট দিতে হয় এবং তারা আমাদের সরকার গঠন করেন এবং আগামীতেও করবেন। কিন্তু এই সুযোগে যদি তারা এটি কাজে লাগাতেন, তারা একটি দারুণ দল হতে পারতেন, একটি অভূতপূর্ব রাজনৈতিক পরিবেশের জন্ম দিতে পারতেন এবং বাংলাদেশ রাজনীতির জন্য পৃথিবীব্যাপী পরিচিত হতে পারত। মানুষটি বা জনগোষ্ঠীটি এতই রাজনীতি প্রেমী, রাজনীতি ঘনিষ্ঠ জনগোষ্ঠী, এটি কিন্তু পৃথিবীর অনেক দেশের সাথে মিলবে না। আমাদের বিগত সরকার আপনার ফার ইস্টের অনেক দেশের নাম বলতে চেয়েছিল উন্নয়নকে জায়েজ করতে গিয়ে, মেলেনি, তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। এখন যারা সক্রিয় এবং যারা মাঠে ঘাটে ঘুরে বেড়াতে পারছেন মুক্ত মনে, মুক্ত বাতাসে, তাদের সত্যি সময়, এই সময় তাদের দলকে দেখা, রাজনীতিকে দেখা, নেতৃত্বকে দেখা। আমি ৭ মাসে কিন্তু তাদেরকে ওই কাজটি করতে দেখিনি। তার সেই পুরনো মডেল তারা চাপিয়ে দিতে চাচ্ছেন এবং এই কনভেনশনাল রাজনীতির বিদায় কিন্তু ৫ তারিখে মানুষ করেছে। ৫ তারিখে শুধু শেখ হাসিনা পালিয়েছে, আওয়ামী লীগের বিপর্যয় ঘটেছে তা কিন্তু না, পুরনো রাজনীতির বিদায় ঘটেছে এবং জবাবদিহিহীন রাজনীতির বিদায় ঘটেছে, পরিবারতন্ত্রের রাজনীতির বিদায় ঘটেছে। এটি যদি তারা বুঝে না থাকেন, আমি তাদেরকে অনুরোধ করব যে ইফতারের পর যখন ট্রাফিক কম থাকে, ঢাকার দেয়ালগুলো আরেকবার দেখে নিতে, যাতে তাদের স্মৃতিটি ফেরত আসে, মানুষ জুলাই অগাস্টে তাদের সম্পর্কে কি বলেছিলেন। আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জনাব আশরাফ কায়সার। আশরাফ কায়সার, আমরা লক্ষ্য করছি বিএনপির কথাবার্তা, আচরণে এবং
তাদের সোমবার একটা স্থায়ী কমিটির একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে, সেখানে কিছু কথাবার্তা এসছে মিডিয়াতে। সব মিলিয়ে মনে হচ্ছে ডিসেম্বরে নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের সংশয় রয়েছে। এটি বেশ প্রকাশ্য এবং বিএনপি নেতাদের কথায় সেটি পরিষ্কার হচ্ছে এবং প্রতি সপ্তাহেই ঘটনা পরিবর্তিত হচ্ছে। কখনো মনে হয়েছে যে প্রধান উপদেষ্টা ডিসেম্বরে নির্বাচনকে মিন করছেন, উনি বিদেশি অনেক প্রতিনিধির কাছে কিন্তু এটি বলেও ছিলেন। আবার কখনো মনে হচ্ছে যে ডিসেম্বরে হয়তো নির্বাচনটি হবে না। এখানে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড বলি। 1/11 সময় যখন প্রফেসর ইউনূসকে দায়িত্ব নিতে বলা হয়েছিল, শোনা যায় উনি বলেছিলেন যে স্বল্প সময়ের সরকারের দায়িত্ব উনি নিতে চান না। উনি দীর্ঘমেয়াদে যদি দায়িত্ব পান 5 বছর 10 বছর তাহলে দায়িত্ব নিতে চান। কেননা আমাদের যে রোগ, রাজনীতির রোগ, সরকারের রোগ, সমাজের রোগ, সেটি সারাতে হলে আপনাকে ব্যাপক রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে এবং ওটি করতে সময় লাগবে। কাজে এবার যখন উনি দায়িত্ব নিলেন 2024-এ, তখন ওই প্রশ্নটি আবার এলো, এবার কি তাহলে উনি স্বল্প সময়ের সরকারের দায়িত্ব নিয়েছেন নাকি দীর্ঘমেয়াদী সরকারের দায়িত্ব নিয়েছেন? এই প্রশ্নের উত্তর কিন্তু জানা যায়নি, কারণ যারা তার সাথে দায়িত্ব নেওয়ার সময় আলাপ করেছেন তারা ভালো বলতে পারবেন। তবে প্রফেসর ইউনূসকে আমরা যতটুকু বুঝি এবং সংস্কারের প্রয়োজনটা আমরা যতটুকু দেখি, তাতে মনে হয়েছে যে একটা অ্যাটলিস্ট আপাত দীর্ঘমেয়াদী সরকার না হলে উনি হয়তো দায়িত্ব নেননি। উনি কিন্তু একটা সিরিয়াস কথা বলেছিলেন যে এই সংস্কার যদি আমরা না করতে পারি বা জুলাইয়ের যে আন্দোলনের যে আকাঙ্ক্ষা জনগণের, সেটা যদি পূরণ করতে না পারি, তাহলে এই যে যারা শহীদ হলেন তাদের সাথে বেইমানি করা হবে। এটা কিন্তু বেশ কঠোর কথা। আমি কিন্তু এই কথাটি শুনেছি এবং আমি ওনার সাথে পুরোপুরি একমত। দেখুন, আপনি আর আমি তো জীবন দেইনি, আমরা হয়তো রাস্তায় ছিলাম, আমরা হয়তো নির্যাতনের শিকার হয়েছি, ডিজিএফের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছি, কিন্তু যেই ছেলেটি জীবন দিয়েছে 17 বছর, যেই বাচ্চাটি জীবন দিয়েছে 6 বছর, যেই ছেলেটি পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাকে আপনি কি জবাব দেবেন? আপনি জবাব দেবেন নিশ্চয়ই কিছু ছবি হয়তো দেখেছেন, মুখের দিকে তাকানো যায় না, মানে বিকৃত হয়ে গেছে মুখ, এবং সে একটা সুস্থ স্বাভাবিক মানে সুদর্শন তরুণ ছিল, তাইলে তার পাওয়া কি হলো? আওয়ামী লীগের জায়গায় বিএনপিকে ক্ষমতায় আনা কিংবা জামাতকে ক্ষমতায় আনা কিংবা ছাত্রদের পার্টিকে ক্ষমতায় আনা, এইটাই কি আমাদের অবজেক্টিভ ছিল? অবশ্যই না। প্রফেসর ইউনূস যেমনটি বলেছেন, আমরা বেইমানি করব তাদের সাথে যারা জীবন দিয়েছেন, যারা অঙ্গহানি ঘটেছে, তাদের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার সাথে বেইমানি করব। আপনার সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও আপনি যদি সেই কাজ করতে না পারেন, আমরা নিজেদেরকেও অপরাধী মনে করব, দোষী মনে করব, এবং এই বিচার ইতিহাস একদিন আপনার জন্য করবে। কাজেই আমরা চাই যে প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই সরকারটি যেন নির্বাচন না দেয় এবং এই সরকারটি যেন বিদায় না হয়। এটি কিন্তু দেখুন, সাধারণ মানুষ কখন উষ্মা প্রকাশ করে সংস্কার নিয়ে? যখন সে বাজারে যায়, যখন সে দেখে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, দুটোই যখন সে দেখে পুরনো দোসররা ফিরে আসার চেষ্টা করছে এবং কেউ কেউ এসেও গেছে, এটিকে তারা মেনে নিতে পারছে না। কাজে আপনাকে 3-4টি জায়গা ঠিক করতে হবে। মানুষ সংস্কার চায়, কিন্তু সংস্কারের রেজাল্টই চায়, তার কাছে সংস্কারের সুফলটি সে চায়। কাজেই সরকারকে আমি দায়বদ্ধ করব সংস্কার না করে বিদায় নিলে, সরকারকে আমি দায়বদ্ধ করব যে কোনো রকমের আপোষ রফা করে নির্বাচন দিয়ে বিদায় নিলে। এখন বিএনপির শঙ্কা হয়েছে এই জায়গাগুলোতে যে উনি কি একটি দীর্ঘমেয়াদী সরকারের দায়িত্ব নিয়েছেন, তার উপদেষ্টারা কি কেউ মেয়াদটাকে দীর্ঘ করার পক্ষে কথা বলছেন। দ্বিতীয় সন্দেহ তাদের হয়েছে যে ছাত্রদের যে পার্টি, তাদের সাথে কি তাদের এক ধরনের বোঝাপড়া তৈরি হয়েছে যে আমরা সরকারেও থাকব, মাঠেও থাকব এবং সরকারটি আমাদের কাছে অনেকখানি জবাবদিহিমূলক হবে, যেমনটি প্রফেসর ইউনূস শুরুতেই বলেছিলেন যে তারা আমাদের নিয়োগকর্তা। কাজে উনি হয়তো ব্রডার সেন্সে বলেছিলেন, কিন্তু ওইখানে দলীয় সেন্সে, ব্রডার সেন্সে না, বাস্তবতা তো তাই। অফকোর্স বাস্তবতা তাই। ওই দিনের বাস্তবতাতে তো তার নিয়োগকর্তা তাহলে কে? আমরা যদিও বলে থাকি ছাত্র, কৃষক, জনতা সবাই অভ্যুত্থানে ছিল, কিন্তু ফোরফ্রন্টে যারা ছিল তারা তো ছাত্ররা। আচ্ছা, এইটা থেকে মনে হয়েছে যে স্টুডেন্ট পার্টি বা তাদের যে দল, তাদের যে রাজনীতি, এটা করার সুযোগ কি অন্তর্বর্তী সরকার দিচ্ছে কিনা, এটি পরিষ্কার হওয়া দরকার। যখনই নির্বাচনের সময়কাল নিয়ে কথা হয়, তখনই এক অংশ বলতে থাকে যে এই দল গঠিত হওয়ার আগ পর্যন্ত নির্বাচনটি হবে না। এখন মনে হচ্ছে যে ওই যে ফ্যাসিবাদী শক্তি,
তারাও আপনাকে এমন কোনো পরিবেশ তৈরি করবে, অস্থিতিশীলতা, যাতে নির্বাচনটি সঠিক সময়ে না হতে পারে। আপনি জানেন যে বিএনপি প্রথমে 3 মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছিল, পরবর্তীতে জুন এর মধ্যে নির্বাচনের কথা বলেছিল, এখন ডিসেম্বরেও নির্বাচন হলে তারা সন্তুষ্ট। কিন্তু তাদের একটা ধারণা হয়েছে যে তাদেরকে দুর্বল করে পাশ কাটিয়ে নির্বাচন ব্যবস্থাপনার একটি পরিকল্পনা এখানে রয়েছে। আরেকটা কারণ আছে বোধহয়, সেটি হলো যে সংস্কার প্রশ্নে যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন হয়েছে, আসলে প্রফেসর ইউনূসকে আমরা খুব দুর্বল মনে করছি, অ্যাক্টিভ গভর্নমেন্ট মনে করছি না, কিন্তু সংস্কারের ব্যাপারে কিন্তু উনি অ্যাক্টিভ। কারণ হলো বলটা কিন্তু রাজনৈতিক দলের কোঠায় দিয়ে দিয়েছে। এখন তারা কিভাবে খেলবে, যেমন ধরুন এই সংস্কারের ব্যাপারে যে প্রশ্ন উত্তরের ব্যাপারে হ্যাঁ না বা কেন না, এই যে ছকটা তারা দিয়েছেন, সেটা কিন্তু গতকালকে ছিল লাস্ট ডেট, কিন্তু তারা বিএনপি সেটা এখনও দিতে পারেনি। এখানে একটা বিএনপির ব্যর্থতা। এখন সংকটটা হয়েছে কি বিএনপির, যে আসলে এরা এড়াতে পারছে না, অনেক জিনিস এড়াতে পারছে না। আর একটা বিষয়, সংস্কার না করে আমরা সংস্কার চাই না, একদম নির্বাচন চাই, এত স্পষ্ট করে বলাও তাদের পক্ষে কঠিন। আরেকটা বড় ধরনের ঘটনা ঘটেছে, সেটি হলো আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রফেসর ইউনূস সরকারকে যত দ্রুত বিদায় করার চেষ্টা রয়েছে একটা গ্রুপের, ইন্ডিয়ারও রয়েছে। এবং ইন্ডিয়ার সেনাপ্রধান সম্ভবত 3 বার বলেছেন যে আমরা এই সরকারের সাথে ওইভাবে সম্পর্ক রাখবো না, আমরা রাখবো নির্বাচিত, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। যদিও এই ইন্ডিয়াই দীর্ঘদিন একটি অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছিল। বিএনপি আসলে এর অনেকগুলি বিষয় বোধহয় একটু সংকটে আছে। তার সাথে শুধু আমি একটু যোগ করি, বিএনপি এবং জামাতের মতো বড় দলকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার সাথে একটা সম্পর্ক স্থাপন করতে, এবং সেটি খুব দুর্ভাগ্যজনক। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে, অথবা আমাদের যে নৈতিক দাবি রয়েছে, সম অধিকারের দাবি রয়েছে, সেটিকে আপোস করে আপনি নির্বাচন করবেন, রাজনীতি করবেন, ক্ষমতায় যাবেন, প্রতিবেশী দেশের সাথে আপনার সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকবে, কিন্তু সেটি যেন কোনো কিছুর বিনিময়ে না হয়, এটি এই রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে। ভারতীয় সেনাপ্রধান যেটি বলেছেন সেটি অত্যন্ত অগ্রহণযোগ্য। বাংলাদেশে কোন সরকার থাকবে এবং কারা সেই, দেখুন প্রফেসর ইউনূস সরকারের ম্যান্ডেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ম্যান্ডেট। নিঃসন্দেহে অতীতের সবগুলো নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে, এবং সেটির ম্যান্ডেট পেয়ে যারা এসেছিলেন অথবা নির্বাচনহীনভাবে যারা ক্ষমতা দখল করে রেখেছিলেন, তাদের চেয়ে তার ম্যান্ডেট অতুলনীয়। কাজেই এই ম্যান্ডেট পাওয়া সরকারের সাথে কোনো দেশ যদি সম্পর্কে অস্বস্তি ফিল করে, এটি তাদের সমস্যা। কি সমস্যা ইন্ডিয়ার? তিনি পরপর 3টি জাতীয় নির্বাচন গুম করার ক্ষেত্রে অংশীদার হয়েছিলেন। তিনি এখানে বিরোধী দলীয় নেতাকে সিএমএইচে পাঠিয়ে নির্বাচনটি করার ব্যাপারে ভূমিকা রেখেছিলেন। তিনি বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন এগিয়ে যাওয়ার ব্যাপারে আওয়ামী লীগকে পরামর্শ দিয়েছিলেন। এই ধরনের অপকর্ম করার কারণে ভারতের কিন্তু এখন কোনো মুখ নাই, এবং তার হজম হচ্ছে না যে বাংলাদেশে পরিবর্তন ঘটে গেছে। কেননা এটি তাদের গোয়েন্দা ব্যর্থতা, রাজনৈতিক ব্যর্থতা, ভূ রাজনীতির ব্যর্থতা, অনেক কিছু। 2024-এ ভারতের এত ব্যর্থতা, ভারত যে একটা গ্লোবাল পাওয়ার হতে চাচ্ছে তার মেনে নেওয়ার সুযোগ কম, তার ইমেজের জন্য খারাপ, এবং তার এক ধরনের গ্লোবাল পাওয়ার কিভাবে হবে, সেটা আঞ্চলিক পাওয়ারই না, হতে পারলো না। কিন্তু বাংলাদেশকে গিনিপিক করে, বাংলাদেশের যুদ্ধকে তাদের যুদ্ধ বলে মুম্বাইতে সিনেমা বানিয়ে সে একটা আঞ্চলিক পাওয়ার হওয়ার চেষ্টা করছিল। সেই জায়গাটিতে হোঁচট খেয়েছে ভারত। এখন বাংলাদেশের জনগণ কাকে নির্বাচিত করবে, সেটি নির্বাচনের ভেতর দিয়ে নাকি গণ অভ্যুত্থানের ম্যান্ডেট পাওয়া সরকারকেই দীর্ঘ সময় ক্ষমতায় রাখবে, এটি বাংলাদেশের জনগণের বিষয়। ভারত আনকমফোর্টেবল, বাংলাদেশ মোদী সরকারের সাথে আনকমফোর্টেবল হতেই পারে। একটা হিন্দুত্ববাদী সরকারের সাথে আপনি কি করে কাজ করবেন? আমরা একটা মুসলিম জনগোষ্ঠী, তারপরে গণহত্যাকারীদেরকে আশ্রয় দিয়ে রাখছে। আপনি যদি আজকে নরেন্দ্র মোদীর গণহত্যার অভিযোগটি দেখেন এবং আমাদের গণহত্যাকারীকে ভারতে পুনর্বাসন দেখেন, শুধু গণহত্যাকারী না, তার সমস্ত টপ কমান্ডাররা ভারতে রয়েছে, এই অপরাধ থেকেও ভারতকে আপনি কি করে মুক্ত রাখবেন? কাজে এখানে কথা বলার সুযোগ ভারতের নেই, বরঞ্চ কথা বলার সুযোগ আমাদের আছে, যেটি প্রফেসর ইউনূস সঠিকভাবে বলছেন যে দেশটিকে কি অবস্থায় ফেলে গেছেন এবং ভারতে পলাতক হাসিনার ব্যাপারে তার অবস্থান কি বা তার সরকারের অবস্থান কি। এখন আমাদের রাজনৈতিক দলগুলোর আমার মনে হয় যে এই অস্বস্তি কাটিয়ে উঠতে হবে, খোলামেলা ডায়ালগে যেতে হবে। দেখুন, সরকারকে বারবার বলা সংস্কারটি হচ্ছে কি না, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এই সংস্কারের ব্যাপারে বড় দলগুলোর ভূমিকা রয়েছে, তাদেরকে একমত হতে হবে এই সংস্কারগুলো তারা কোনটা কোনটা চান। তারা কেউ দিনের আলোতে এই জায়গায় যেতে চাচ্ছে না, তারা মানুষের যেতে হবে, কারণ হলো সেটি তো ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে একদমই। কিন্তু মানুষের কাছে জবাবদিহি করার যে রাজনীতি, তারা তো ওই রাজনীতি শেখেননি, তারা তো ওই রাজনীতি করেন না।
তারা তো ধূম্রজালের রাজনীতি করেন, তারা তো মেঠো রাজনীতি করেন, তারা আপনার কাছে অ্যাকাউন্টেবল হতে চান শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য ভোটের আগে, তাছাড়া হতে চান না। আমরা তো এই রাজনীতির বিদায় চাই। কাজেই সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সাংঘাতিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি ঐক্যমত্যের কথা বলছিলেন, আমাদের এখনও সুযোগ রয়েছে। দেখুন, রাজনৈতিক দলগুলো ডিসিপ্লিনের বাইরে ছিল এতদিন, তাদেরকে কোনো ডিসিপ্লিনে আনতে চাইলেই তারা দূরভিসন্ধি খোঁজেন, তারা অনেক কথা বলেন। এটি কিন্তু আপনার আনপ্রেডিক্টেবল না, এটি সমস্ত সায়েন্সে বলেছে, রিয়াকশানটি এমনই হয়। কিন্তু এটি দেশের জন্য ভালো কিনা, জাতির জন্য ভালো কিনা, এই প্রশ্নে যদি তারা একমত হয়ে ওঠেন এবং আমরা যদি প্রয়োজনীয় সংস্কারটি করতে পারি, তারপরে যদি নির্বাচনটি হয়, সেটি কিন্তু দেশের জন্য মঙ্গল হবে। আমরা সবাই জানি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস কোনো রাজনীতির লোক নন, তার রাজনীতি কোনো উচ্চ বিলাসে নেই। এই যে তার অবস্থানটা, জনগণ কিন্তু এটাকে মেনে নিয়েছে যে উনার দ্বারা কিছু হতে পারে, কারণ ওনার রাজনৈতিক কোনো উচ্চাবিলাস নেই এবং তার অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন যে হবে এতে কিন্তু কারো কোনো সন্দেহ নেই একদম। এবং একটা নিঃসন্দেহে এই সরকারের জন্য একটা ইতিবাচক দিক। এবং বিএনপি একটা বোঝে না যে তা না, তারা সম্ভবত বোঝে। আমরা বিএনপির ভেতরে যতটুকু খোঁজ খবর রাখি, মিডিয়াতে কিছু খবর বেরিয়ে যায়, আমরা জানি যে যতই বলুক না কেন সরকারের বিরুদ্ধে, কিন্তু কখনো এই সরকারের সঙ্গে বিএনপি কিন্তু সম্পর্ক খারাপ করতে চাইবে না। এই সরকারের সাথে বিএনপির সম্পর্ক যদি খারাপ হয়, লোকসান কিন্তু প্রফেসর ইউনূস সরকারের হবে না, হবে বিএনপি। দেখুন, প্রফেসর ইউনূস সরকার সম্পর্কে একটা কথা বলি। আপনি বলছিলেন তার রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। যেই ব্যক্তিটি পৃথিবীতে 5 জন মনীষীর একজন এবং থট লিডার, পৃথিবীর বদলানোর স্বপ্ন দেখেন এবং পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, সেই ব্যক্তিটি যে বাংলাদেশের সরকারের প্রধান হয়েছেন, এটি আমাদের অত্যন্ত বড় পাওয়া। আমরা যেন প্রতিদিনের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কারণে, আপনি একটা বিকল্প মানুষের নাম চিন্তা করতে পারবো আমি পারছি না এবং কেউ পারবো না। 5ই অগস্টের সময়ও পারিনি। রাইট। কাজেই উনি যে একমত হয়েছেন, উনি যে দায়িত্ব নিয়েছেন এবং উনি যে আমাদেরকে দারুণভাবে একটা দিকে চালিত করছেন। দেখুন, এখন পর্যন্ত উনি অত্যন্ত সফল বিদেশিদের সাথে সম্পর্কের ক্ষেত্রে, জাতিসংঘের সাথে, বিশ্বের বড় দেশগুলো, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। এই যে এখন গুজরাট সফর করছেন, মহাসচিব সফর করছেন জাতিসংঘের ঢাকায়। কিন্তু তিনি যেখানটাতে হাবুডুবু খাচ্ছেন সেটা অত্যন্ত পঙ্কিল জায়গা, সেটা হচ্ছে রাজনীতি। কারণ ওখানে দেশি রাজনীতি, কুটিল রাজনীতি এবং রাজনীতির নামে অপরাজনীতিবিদদের সাথে তাকে ডিল করতে হচ্ছে। এটি তার জন্য একটা মানে নতুন অভিজ্ঞতা। রাইট। কাজেই এটি মনে রাখতে হবে। আমরা অনেকেই সরকারটিকে সমালোচনা করব, আমিও করি, তার কর্মকাণ্ডের জন্য, যে এরকম একটা নোবেল লরিয়েট, এরকম একটা বিশ্ব নেতা তার দল ঠিক করতে ভালো করলেন না কেন, কেন দলের লোকরা জবাবদিহিতার মধ্যে নাই, কেন দলের লোকরা টিমের লোকরা, সরকারের লোকরা, অন্তর্বর্তী সরকারের লোকরা, সেটি একটা ভিন্ন আলাপ। আমরা যেন অনেকগুলো আলাপকে একটির সাথে একটি জোড়া দিয়ে না ফেলি। যেমন আমি বলে থাকি 5ই অগস্টের আগের বাংলাদেশ একটি ভিন্ন আলাপ, ওই আলাপে আপনার খতিয়ান কি সেটা একটি ভিন্ন ডিসকাশন। তারপরে 5ই অগস্টের পর থেকে একটি নতুন আলাপ। সেরকম প্রফেসর ইউনূস সরকারের কর্মক্ষমতা, এটি নিয়ে একটি ভিন্ন আলাপ। তাতে করে আপনি হতাশা ছড়িয়ে রাজনীতির মাঠ গরম করে আপনি একটি গোলযোগ তৈরি করার চেষ্টা করবেন, এটি কিন্তু দূরভিসন্ধি। দেখুন, বিএনপিকে বুঝতে হবে যে তাদের সারা জীবনের ভাগ্য যে 5ই অগস্ট ঘটেছিল। আপনি পরবর্তী 6 মাসে দেখেছেন তাদের কতগুলো মামলা উঠেছে, তাদের দলীয় নেত্রী এখন ইউকেতে। বিএনপি থেকে যখন বলা হয় যে প্রফেসর ইউনূস ক্ষমতা এসেই তার মামলাগুলো তুলে নিয়েছেন, এটা খুব দুঃখজনক। এটি অত্যন্ত দুঃখজনক। আমি বলি আপনাকে, আজকে খালেদা জিয়া মুক্ত, তার উপরে কোনো মামলা নেই। তারেক রহমানের একের পর এক মামলা উঠে যাচ্ছে। আপনি এমন বিএনপি নেতাদের লক্ষ লক্ষ 21শে অগস্টের মতো স্পর্শকাতর মামলাতেও যারা অভিযুক্ত হয়েছিলেন, যারা কন্ডেম সেলে ছিলেন, তারা এখন দিনের আলোতে হাঁটছেন। বিএনপির কোন রাজনীতির পক্ষে সম্ভব হতো এই কর্মকাণ্ডগুলো ঘটানো? আমরা রাজনৈতিকভাবে সরকারটিকে যদি বদল হতে দেখতাম, এর কোনো কিছুই তখন ঘটতো না। কাজেই বিএনপিকে এই কৃতজ্ঞতা বোধে থাকতে হবে। দেখুন, কখনো কখনো আপনার অসম শক্তির কাছেও আপনার নত হতে হবে, কারণ ম্যাজিক্যাল পাওয়ার কার আছে, জাদুকরী ক্ষমতা। এবং হ্যামিলনের বাসিওয়ালা যারা ছিল তারা জুলাই অগাস্টে মাঠে ছিল। এবং আমি বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলি, তারা তো তাদের ব্যাকপ্যাক নিয়ে, হ্যাভারসেক নিয়ে আন্দোলন থেকে সরে ক্লাস ছিল না, কিছুই চায়নি, তারা কিছুই চায়নি। কাজেই আমার মনে হয় যে বিএনপিকে বুঝে চলতে হবে, সরকারের সাথে সম্পর্ক রাখতে হবে, সংস্কারের গুরুত্বটি বুঝতে হবে,
ছাত্রদের রাজনৈতিক দলের সাথে সমঝোতা করতে হবে, জামাত ইসলামী এবং অন্যদের সাথে একমত হয়ে সবাই একমত হবেন এমন 10টি প্রয়োজনীয় সংস্কারে একমত হতে হবে, এবং সেটির আগে নির্বাচনের জন্য চাপ দিয়ে আপনি মানুষের কাছ থেকে আরও দূরে সরে যাওয়ার চেষ্টা করলে বিএনপির জন্য খারাপ হবে। মানুষ অনেক কারণেই সমালোচনা মুখর হবে, কিন্তু মানুষ চাচ্ছে না তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে পুরনো রাজনীতিকে সরকারে বসাতে, সেই পুরনো অপশাসনকে দেশ শাসনের দায়িত্ব দিতে। আশরাফ কায়সার, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।